দর্শক, কৃষি খাতের উন্নয়নে 10,000 কোটি টাকার যে নতুন কৃষি ঋণ তহবিল গঠন করা হয়েছে সেটি আসলে কতটুকু পর্যাপ্ত এবং এটি কৃষি খাতকে কতটা সহায়তা করবে সে বিষয়ে জানতে এবার আমরা চলে যাচ্ছি অধ্যাপক শর্মিন নিলর্মীর কাছে। আপা, আপনার কাছে আমরা এই বিষয়টি একটু জানবো, পাশাপাশি আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যে আসলে উৎসে কর হ্রাসের একটি প্রস্তাব করা হয়েছে। এটি আসলে কিভাবে হতে পারে এই বিষয়ে আপনি যদি একটু আমাদের বিশ্লেষণ করতেন। অন্যায়, আপনাকে ধন্যবাদ। আমরা দর্শক মণ্ডলী, অন্যায়ের সঞ্চালনায় আমরা দেখছিলাম যে জ্বালানি খাত এবং কৃষি খাতে কী ধরনের প্রণোদনা, কী ধরনের অর্থায়ন বরাদ্দের বিষয়গুলো এবার বাজেটে আসছে। কৃষিখাত সম্পর্কে একটা বিশেষ কথা বলা প্রয়োজন যে বাংলাদেশের যে জিডিপি, সেই জিডিপিতে কৃষির বর্তমানে যে কন্ট্রিবিউশন তা প্রায় 13 থেকে 14%। কিন্তু আমাদের সামগ্রিক যে কর্মসংস্থান, সেখানে আমাদের প্রায় 44% মানুষ আমাদের শ্রমশক্তি কৃষিতে নিয়োজিত আছেন এবং এর বড় সংখ্যক যারা কাজ করেন সেখানে নারী কৃষকরা কাজ করেন। জাতিসংঘ এই বছরকে নারী কৃষক বর্ষ হিসেবে ঘোষণা করেছে। কৃষি আমাদের এমন একটা বিষয় যেখানে খাদ্য উৎপাদন, যদি আমরা খাদ্যটা, আমাদের চালটা কমপক্ষে ঘরে থাকে, তাহলে পৃথিবীর অনেক চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করে ফেলি। এবং এক্ষেত্রে বাংলাদেশের কৃষি ব্যবস্থা এবং বাংলাদেশের কৃষক আমাদেরকে এই যাবৎকালে যেই ধরনের সমর্থন জুগিয়েছেন সেটা আমরা কৃতজ্ঞতার সাথে স্বীকার করি। আমরা বাজেট পূর্ববর্তী আলোচনায় অনেক সময় দেখি অংশীজন হিসেবে কৃষকের কাছে আমরা যাই না, কৃষকের কাছ থেকে আমরা শুনতে চাই না। যত আমরা যাই ব্যবসায়ীদের কাছ থেকে, ঠিক কৃষির সাথে যুক্ত মানুষজনের কাছ থেকে কেন জানি আমরা সেই শুনবার আগ্রহটা দেখাই না, অথচ কৃষি আমাদেরকে বাঁচিয়ে রাখে। আপনি যারা প্রত্যক্ষ উৎপাদনের সাথে যুক্ত না, আমার এই কৃষক এবং কৃষি ব্যবস্থায় আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমি এই পর্যায়ে আলোচনায় আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর কাশফিয়া আহমেদ। উনি উইন ইনকর্পোরেটের প্রধান নির্বাহী। কাশফিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আপনি আলোচনা শুনছিলেন, আপনারা কাজ করছেন কৃষি নিয়ে এবং আপনি বলছিলেন যে আমি কিন্তু একজন কৃষিবিদ। এই কৃষি এবং কৃষক নিয়ে যখন কথা বলবো বাজেটের প্রসঙ্গে, দুটো বিষয় আছে। একটা হচ্ছে আমার কৃষি উৎপাদনকে কিভাবে এটা সহায়তা করবে, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমার কৃষকের জন্য এখানে কি আছে, কৃষক কিভাবে ন্যায্য মূল্য পাবেন এবং কৃষক কিভাবে ভালো থাকবেন। এই দুটো বিষয়কে মাথায় রেখে এবারের বাজেট সম্পর্কে আমরা যেটুকু জানতে পেরেছি, বিশেষ করে 60টা পণ্যের উপরে কর ছাড়ের একটা বিষয় রয়েছে। তার মধ্যে চাল, ডাল, মাছ, পোলট্রি রয়েছে, সবজি রয়েছে। এখানে কর হার 5, 2, 1% বিভিন্নভাবে ছিল, 0.5% হয়েছে। তবে এটা কিভাবে মূল্যস্ফীতিতে সাহায্য করতে পারে, উৎপাদককে কিভাবে সাহায্য করতে পারে, ভোক্তাকে কিভাবে সাহায্য করতে পারে। তবে একটা জিনিস তো অবশ্যই, যে এই কর হার কিন্তু যারা একেবারে রিটেইলে আমরা যারা কেনাকাটা করি সেখান থেকে কিন্তু হচ্ছে না। এটা মূলত দোকানে দোকানে যারা কর দিচ্ছিলেন, যে সমস্ত বিক্রেতা, তাদেরকে সাহায্য করবে এবং সেটা ভোক্তাকেও খানিকটা সাহায্য করতে পারে। এবারের বাজেট নিয়ে এবং কৃষি নিয়ে আপনার একটা অ্যাসেসমেন্ট শুনতে চাই। ধন্যবাদ আপা আপনাকে। এবারের যতটুকু শোনা যাচ্ছে যে এবারের বাজেটে কৃষি খাতের স্থান হচ্ছে 8ম স্থানে। ওকে, কৃষিতে যে বাজেটটা ধরা হয়েছে সেটা মূল বাজেটের 8ম স্থানে এবং ধারণা করা হচ্ছে যে এটা হচ্ছে 4% হতে পারে, আবার নাও হতে পারে, তার কমও হতে পারে। আমরা দেখলাম 3%, 3.07% এরকম শোনা যাচ্ছে আর কি। তো সেটাই যদি হয় আমাদের এই 26-27-এর কৃষি বাজেট, তাহলে এটা আসলে আমাদের জন্য একটা অশনি সংকেত। কেন অশনি সংকেত আপা? যে আমরা দেখলাম এটা একটা ইতিহাসে সর্ববৃহৎ বাজেট ঘোষণা হচ্ছে, সবচেয়ে বড় বাজেট। সেই বাজেটে কৃষির মতো একটা খাতকে আমার মনে হয় 10% মিনিমাম দেওয়া উচিত ছিল। তা না হলে আমরা কৃষিতে উৎপাদন থেকে শুরু করে আপনি একেবারে বিপণন পর্যন্ত যেই আমাদের ধাপগুলো আছে,
প্রত্যেকটা ধাপকে আমরা শুধু টাচ করে, যে বাজেটটা দেওয়া হচ্ছে সেখানে শুধুমাত্র হয়তো টাচ করে দেওয়া যাবে, কিন্তু প্রত্যেকটা স্তরে যদি আমরা কৃষক বান্ধব হতে চাই, আপনি প্রথমে যেটা বলেছেন যে আসলে কৃষকের জন্য বাজেটটা, সেটা হবে না। যেমন ধরেন আপনি যদি প্রথমেই জমি প্রস্তুত করার পর থেকে বীজের কথায় যান, আমাদের যে বীজগুলো বাংলাদেশে হচ্ছে এখন, কিন্তু বাংলাদেশের বিজ্ঞানীরা আপনি জানেন বিভিন্ন ধরনের বীজ উৎপাদন করছে যেগুলো খরা সহিষ্ণু, যেটা লবণ সহিষ্ণু, যেটা বন্যা সহিষ্ণু, মানে খুবই খুবই ভালো কাজ হচ্ছে। আমাদের গবেষণা তো একেবারে দুর্দান্ত, ফ্যান্টাস্টিক। এখন এই গবেষণাটাকে আরেকটু বাড়িয়ে নেওয়া, যাতে করে ধরেন হাওর একদম স্পেসিফিক করে হাওর এলাকার জন্য কোনটা বেশি ভালো, আমাদের উপকূলীয় লবণাক্ত এলাকার জন্য আরো ভালো, এই যে গবেষণার কাজগুলো, এবং আরো কত দ্রুত ফসল তোলা যায়। যেমন এখন আমরা দেখছি আগাম বন্যা হয়ে যাচ্ছে, একেবারে হাওরের জন্য যেমন আমাদের 110 দিনের ডিজাইনকে আরো কমিয়ে আনা যাবে, এবং ধরেন বন্যা আসার আগে যেন তারা তুলে ফেলতে পারে। এই যে অনেকগুলো রিসার্চের কাজ, এখানে একটা অনেক বেশি বরাদ্দ থাকার দরকার ছিল, এবং শুধু রিসার্চ না, ওই জিনিসগুলো তাদের কাছে পৌঁছানো, সম্প্রসারণ, ওই জায়গাটায় আমরা বাজেটটা সেরকম ভাবে দেখছি না। তারপরে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা প্রযুক্তি। ধরেন প্রযুক্তির ক্ষেত্রে এখন পৃথিবী এত আগে এগিয়ে গিয়েছে, এবং আমি বাংলাদেশকেও বলবো, বাংলাদেশের ছেলেপেলেরা যারা কাজ করছে কৃষি প্রযুক্তি নিয়ে, খুবই ভালো কাজ হচ্ছে। এখানে এআই নিয়ে কাজ হচ্ছে, আইওটি নিয়ে কাজ হচ্ছে, ড্রোন নিয়ে কাজ হচ্ছে। যেমন ধরেন একজন কৃষক তার সারা দিনের ফসল কাটবে হয়তো, বা যদি সে ম্যানুয়ালি করে তার সারা দিন লেগে গেল, একটা ড্রোন দিয়ে যদি সে একটা কীটনাশক ছিটায়, সেটা তার জন্য খুবই 40 মিনিট বা 30 মিনিটে সে 4 বিঘা 5 বিঘা জমিতে ছড়াতে পারছে, এই যে প্রযুক্তিগুলো। অথবা যেমন ধরেন হাওড়ে যে বন্যাটা হলো, কৃষকরা জানতে পারলো যে বন্যা আসছে, কিন্তু হারভেস্টার নাই। যদি আমাদের 1000 হারভেস্টার থাকতো, আমরা হাওড়ে পাঠিয়ে দিতে পারতাম, একদিনে সমস্ত ধান কেটে আগাম বন্যাকে সামাল দেওয়ার মতো করা যায়। এই যে প্রযুক্তিগুলো, সেটা যান্ত্রিকীকরণ বলেন, প্রযুক্তি তো আছে, প্রযুক্তি আছে, কিন্তু আমরা প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছাতে পারছি না। যেমন ধরেন গত সরকারের সময়, ইন্টারিম না, তার আগে সরকারের সময় হারভেস্টারের ব্যাপারে কথা হচ্ছিল যে কৃষকদের কাছে পৌঁছানো হবে, কিন্তু সেখানে আসলে সেটা করা হয় নাই, যেভাবে পরিকল্পনা হচ্ছিল হয় নাই। এই যে কৃষি যন্ত্রপাতিগুলো, আপনার বীজ বপন থেকে শুরু করে সার ছিটানো, কীটনাশক দেওয়া, ধান কাটা, মাড়াই করা, প্রত্যেকটার কিন্তু যন্ত্র আছে একদম। এবং এই যন্ত্রগুলো যদি খালি কৃষকের কাছে পৌঁছানো যায় এবং উন্নত প্রযুক্তিগুলো, তাহলে আমাদের উৎপাদন খরচ যেমন কমে আসবে, উৎপাদন দ্বিগুণ 3 গুণ হয়ে যাবে, কৃষক ভালো মূল্য পাবে, এবং উৎপাদনকে আমরা সংহত করতে পারবো, নষ্ট করব না। আমি হাওরের ধানটা দ্রুত কেটে আমি অন্য উঁচু জায়গায় পাঠিয়ে দেব, এবং কৃষক তার ন্যায্য মূল্য পাবে। মোট কথা হচ্ছে প্রত্যেকটা জিনিস খুব সিস্টেমেটিক হবে। এই বাজেটে কিন্তু সেই রকম আমরা পরিকল্পনা দেখছি না, সেই পরিকল্পনাগুলো নাই। আর একটা জিনিস দেখেন আপা, প্রত্যেক বছর যেটা হয় যে কৃষকের 2টা জিনিসের জন্য হাহাকার হয়, একটা হচ্ছে সার, একটা হচ্ছে তার সেচের জন্য আমি সরকারকে খুবই সাধুবাদ দিব, খুবই ধন্যবাদ দিব, তারা সোলারের উপরে কর কমিয়ে ফেলেছে, এবং এই সোলারের মাধ্যমে যদি আমরা কৃষকদের কাছে সেচ সুবিধাটা পৌঁছাতে পারি, ডিজেল নির্ভরতা কমিয়ে ফেলতে পারি, এটা কৃষকের জন্য খুব ভালো একটা আশীর্বাদ হবে, সরকারকে ধন্যবাদ দেই। কিন্তু আপনি সারের ক্ষেত্রে দেখেন, আমাদের প্রায় 70 লাখ টন সার আমদানি হয়। সেই সারগুলো যদি রাসায়নিক সার না হয়ে আমাদের যে পরিমাণে জৈব সার প্রস্তুতির ক্ষমতা আমরা রাখি, বাংলাদেশে এত ওয়েস্ট, আপনি ডানে তাকাবেন, বামে তাকাবেন, পিছনে সামনে ওয়েস্ট, এইগুলোকে যদি আমরা কাজে লাগিয়ে শুধু জৈব সারই করতে পারি, এবং জৈব সার ব্যবহার করলে হবে কি, আমাদের কৃষকের জমিটা আরো ভালো থাকবে, তার উৎপাদন আরো 1.5 গুণ থেকে 2 গুণ হয়ে যাবে। এই জিনিসগুলো কৃষকের কাছে জানানো হচ্ছে না। তারা রাসায়নিক সারের জন্য ইউরিয়া, টিএসপি, এটা সেটার জন্য তারা হাহাকার করে, কিন্তু ওটার সাপ্লিমেন্ট হিসেবে যদি আমরা জৈব সারটাকে শুরু করতে পারি, ওই প্রযুক্তিগুলো যদি আমাদের বাজেটে থাকতো, এটা খুব ভালো হতো। কৃষককে আসলে দেশীয় প্রযুক্তির উপরে, দেশীয় সারের উপরে, এবং আরেকটা জিনিস হচ্ছে পাই যে আমি যে যন্ত্রপাতিগুলোর কথা বললাম, হারভেস্টার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু দেশে তৈরি করা যায়। আমরা যেটা উচ্চ মূল্য দিয়ে বাইরে থেকে আনি, আমাদের দেশেই কিন্তু ছেলেরা এখন ড্রোন তৈরি করছে, আপনি জানেন কিনা, মাত্র 1 লাখ টাকা, 1,20,000, 1 লাখ, সেইগুলো, মানে ড্রোন একটা উদাহরণ দিলাম আমি, এরকম সমস্ত যন্ত্রপাতি দেশেই তৈরি করা যায়। কাজেই দেশীয় কাঁচামাল দিয়ে। আমি একটা জিনিস এই প্রসঙ্গে জিজ্ঞাসা করতে চাই কাশফিয়া, আমার অভিজ্ঞতা বলে বগুড়ায় তো একটা বড় শিল্পাঞ্চল তৈরি হয়েছে হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের, একেবারে আমাদের নিজেদের উদ্যোগে ছোট 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 জিনিস ওনারা তৈরি করছেন, এবং এখানে প্রচুর এই ধরনের কৃষির জন্য প্রয়োজনীয় যে ধরনের
খুচরা যন্ত্রাংশ সেগুলো কিন্তু তৈরি হয়। এবং এখানে আপনি যে যে যন্ত্রগুলোর কথা বললেন সেগুলোরও বেশ কিছু, ধরেন আমরা বাইরে থেকে মডেল এনে এখানে আমরা রেপ্লিকা তৈরি করে আমরা কিন্তু কৃষক কিনছেন। সমস্যাটা কোথায় থাকছে? সমস্যাটা কি দামে থাকছে? সমস্যাটা কি আমার যন্ত্র যথেষ্ট তৈরি হচ্ছে না? তাহলে প্রণোদনাটা আমাকে কোথায় দিতে হবে, কোন জায়গায় মানে কৃষক নিতে চাচ্ছেন? কৃষক চাচ্ছেন, যেমন ধরেন কৃষক, কথার কথা, কৃষককে যখন আমরা ড্রোন দেখাচ্ছি যে দেখেন আপনার জমি, আপনি সারাদিন যে কীটনাশকটা দিতেন আমি আপনাকে 40 মিনিটে এটা 4 বিঘা জমিতে দিয়ে দিলাম। কৃষক চাচ্ছে, কিন্তু এই যে ড্রোনটা কিনবে এই সামর্থ্য তার নাই। আচ্ছা, তাহলে আমি আপনার একটা প্রশ্ন করি। আমাদের তো কৃষি ব্যাংকগুলো রয়েছে, দুটো বিশেষায়িত কৃষি ব্যাংক রয়েছে। আমার অন্যান্য ব্যাংকগুলোর মধ্যেও কৃষির পোর্টফোলিও রয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাও রয়েছে। কেন যাচ্ছেন? আমাদের কৃষি ব্যাংকগুলো কি করছে? কৃষি ব্যাংকের ছোট্ট একটা গল্প বলি আপা। আমরা এরকম একবার একটা জরিপে গেলাম যে যখন 10 টাকা দিয়ে কৃষি ঋণ তুলতে পারে, মানে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে 10 টাকা দিয়ে। তা আমরা সাতক্ষীরার দিকে একটা কাজের সময় জরিপে ওইটা একটা ছিল আমাদের কোশ্চেনিয়ারে যে আপনি কি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন কিনা। দেখলাম কোনো কৃষকই খোলে নাই। বললাম কেন 10 টাকা দিয়ে শুধু ব্যাংকে যাবেন? তখন কৃষক বলল যে আমি 1000 টাকার চা খাইয়ে দিয়েছি মানে ব্যাংকের কর্মকর্তাকে 10 টাকার একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, কিন্তু সে খুলতে পারে না। এই যে কৃষক একটা চক্রে থাকে না, চক্রে থাকার কারণে আর ব্যাংকটাকে তারা আসলে ভয়ও পায় কৃষকরা, ফলে ওনারা ইনফর্মাল লোনের মধ্যে ফলে বিশেষায়িত কৃষি ব্যাংকগুলোর এই ক্ষেত্রে মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। আপনি অবশ্যই দুর্বলতা রয়েছে, এবং আমার অভিজ্ঞতা বলে, আমার গবেষণা বলে, এটা আমি প্রায় 20-21-এর কথা বলছি, আর পুরো বাংলাদেশে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক ওই সময়কাল পর্যন্ত যত ঋণ দিয়েছেন কৃষি ঋণ, তার মাত্র 7% গেছে হচ্ছে নারী কৃষকের কাছে, তাও নারী এবং পুরুষের যৌথ নামে বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা আরেক পরিসংখ্যানেও জানি আমাদের শ্রমশক্তি জরিপের যে 2001 থেকে 2016 এই সময়কালে আমার নারী কৃষকের সংখ্যা বেড়েছে প্রায় 116%, এবং 2016 থেকে এখন পর্যন্ত নারী কৃষকের সংখ্যা প্রবৃদ্ধির হার কমেছে, কিন্তু সংখ্যা কিন্তু অনেক বাড়ছে। ফলে এই যে বিশেষ চোখ রাখা, আমার নারী কৃষকের কাছে যাওয়া, আমার ছেলে কৃষকের কাছে যাওয়া এবং কিভাবে যাওয়া, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আপা আপনি যেমন বললেন নারী কৃষক, আমার খুব ভালো লাগলো আপনি এই ডেফিনেশনটা ব্যবহার করলেন। আসলে নারীদেরকে কখনো কৃষক বলা হয় না। নারীরা যখন মাঠে কাজ করে, আপনি জানেন আশা করি, যে কৃষি ক্ষেত্রে আসলে 60% কাজ নারীরা করে। বীজ বপন থেকে শুরু করে সার ছিটানো, কীটনাশক দেওয়া, এমনকি ফসল কাটা, এখানেও নারীরা, আলু তোলা নারীরা করে, এবং তারপর ধান আনার পরে ধান মারাই, ধান বাছাই, সেই ধান থেকে বীজ রাখা, নারীদের 60% কাজ কৃষির নারীর। কিন্তু নারীকে কি বলা হয়? শ্রমিক, নারী শ্রমিক। এই নারী কৃষক শব্দটাই তো আমাদের মধ্যে না, কারণ শ্রমিক বলা হয় কারণ হচ্ছে তার তো জমি নেই, তার জমি নাই। কিন্তু আপনি আমাদের পাশের দেশে দেখেন আপা, ইন্ডিয়াতে দেখেন, নেপালে দেখেন, ওদের বাজেটে কিন্তু সবসময় একটা কৃষি বাজেটে সবসময় নারীদের জন্য একটা আলাদা খাত থাকে, জেন্ডার মানে রিলেটেড একটা বাজেট থাকেই। আমার জেন্ডার বাজেটে সেটা তেমন ভাবে প্রতিভাত হয় না, সেটা হয় না। কিন্তু ওনাদের ওইসব দেশগুলোর বাজেটে আপা কৃষি ক্ষেত্রে, ধরেন কৃষি বাজেটের ভিতরে নারী কৃষকের জন্য একটা আলাদা পার্ট থাকে, তাদের কিছু ট্রেনিং, তাদের কিছু প্রণোদনা, যেমন তারা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করতে পারবে, তারা হয়তো বা ড্রোন পারবে না, তারা হয়তো বা হারভেস্টার পারবে না, কিন্তু ছোট ছোট জিনিস যেগুলো তারা ব্যবহার করতে পারবে, ওই যন্ত্রগুলি তাদের জন্য তৈরি করা, এই বিষয়গুলো তাদের বাজেটে আসে। কিন্তু কাশফিয়া, এই পর্বে আমরা একটা বিরতি নিচ্ছি। সামনে ফিরে আগামী পর্বে আমরা জিজ্ঞাসা করব, আপনার কাছে ফিরবো এবং কৃষক কার্ড নিয়ে কিছু আলোচনা করব, এবং কৃষক কার্ডের ক্ষেত্রে বাজেটে কিছু প্রণোদনা রাখা হয়েছে, অর্থায়ন রাখা হচ্ছে, সেটার ডেলিভারি মেকানিজম এবং কিভাবে দিলে কৃষকরা উপকারী হবেন সেই জায়গাটায় কথা বলতে চাই। কৃষক কার্ড নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কৃষক কার্ড যে এবারই প্রথম প্রবর্তন হচ্ছে তা না, কিন্তু এবারের যে নির্বাচিত সরকার, তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে কৃষক কার্ড বড়ভাবে এসেছে, এবং কৃষক কার্ড নিয়ে এবারের বাজেটে আমরা যথেষ্ট উৎসাহ দেখছি। কৃষক কার্ডের বাস্তবতায় মাঠের অভিজ্ঞতা আপনার কি বলে, এবং সেই ক্ষেত্রে আমাদের কৃষকের কাছে এই কি সুবিধা পৌঁছে দিলে কৃষক কার্ডের সর্বোচ্চ সুবিধা আমাদের কৃষকরা পেতে পারেন?
আপা, কৃষক কার্ডটার প্রচলন আসলে এটা তো অনেক বছর থেকেই চলে আসছে। এই সরকার এটাকে খুব বেশি উৎসাহ দিচ্ছে, খুবই ভালো উদ্যোগ, খুবই ভালো। কিন্তু কৃষক কার্ডের মধ্যে আসলে কৃষকের যে সুবিধাগুলো পাওয়ার কথা, সেই সুবিধাগুলো আসলে কৃষক পাবে কিনা সেটা নিশ্চিত করতে হবে। কৃষক কার্ডের যেমন ডাটাবেজে ওনার নাম, ওনার এনআইডি, ওনার মোবাইল নাম্বার, ওনার এলাকা সব কিছু ঠিক আছে, কিন্তু যে সুবিধাগুলো আমরা ওনাকে দিতে চাই, যেমন ওনাকে সঠিক সময়ে সার দিতে চাই, মানে এটা তো আসলে কৃষি উপকরণ সহায়তা কার্ড। কিন্তু কৃষি উপকরণ না পা, এখানে বলা হচ্ছে, সরকার থেকে বলা হচ্ছে কৃষক কার্ডের মাধ্যমে সে বীমা পাবে, কৃষি আচ্ছা। বীমা করা হবে তার জন্য, আচ্ছা। ক্রপ ইন্স্যুরেন্স যেটা বাংলাদেশে আচ্ছা। অলরেডি বেসরকারিভাবে করা হচ্ছে, গ্রিন ডেল্টা সহ অনেকে কিন্তু করছে, সেটা সরকারিভাবে দেওয়া হবে। কৃষি বীমা, কৃষি অ্যাডভাইজারি দেওয়া হবে, জি। আবহাওয়ার তথ্য দেওয়া হবে, এবং কৃষক কার্ডের মাধ্যমে সে ব্যাংক ঋণ পাবে, এবং শুধু ব্যাংক ঋণ না, সে মোবাইল ঋণও পাবে। মানে বিভিন্ন ধরনের ঋণ পাওয়া থেকে শুরু করে তার যত ধরনের সুযোগ সুবিধা, প্রণোদনা সব কিছুই সে কৃষক কার্ডের মাধ্যমে পাবে। কৃষক কার্ডটা একটা স্মার্ট অ্যাপ্রোচ কৃষকের জন্য। জি। কিন্তু এই কার্ডটা তখনই স্মার্ট হবে আপা, যখন আমাদের ব্যাকগ্রাউন্ডে সব কিছু স্মার্ট হবে। জি। আপনি যদি মানে পুরো পুরো প্রক্রিয়াটাকে স্মার্ট না করে জি। শুধু তাকে একটা কার্ড দিয়ে দেই, তাহলে আসলে জিনিসটা পরিপূর্ণ হলো না। এখানে যেমন কৃষক কার্ডের ক্ষেত্রে আমরা দেখেছি, যখন কৃষক সিলেকশন করা হচ্ছে, সেখানে এমন অনেক কৃষক কার্ড নিতে এসেছিলেন যারা কোটিপতি। সেটা করলে হবে না। আমাদের আসলে সত্যিকার অর্থেই যাদের এই কৃষক কার্ডটা দরকার, আমাদের 2,25,00,000-এর মতো কৃষক, তাদেরকে দিতে হবে। কৃষক বাছাই আমাদেরকে সচেতন হতে হবে, এবং কৃষকদেরকে আমরা যে কৃষক কার্ডের মাধ্যমে যে সুযোগ সুবিধাগুলো দিব, সেগুলো সরকারের আসলে থাকতে হবে। যেমন আমি কৃষি বিমার কথা বলছি, আমি কি আসলেই কৃষি বিমাটা, ক্রপ ইন্স্যুরেন্সটা কৃষককে দিতে পারবো কিনা, দিলে সেটা কৃষক কতখানি অ্যাভেল করতে পারবে, কোন খাতে, যেমন একজন ক্ষুদ্র কোন কৃষক, সময়ে হ্যাঁ, অ্যাভেল করতে হ্যাঁ, পারবে, তার একজন প্রয়োজনের ক্ষুদ্র- সময় তিনি right, পাবেন একজন কিনা। ক্ষুদ্র কৃষক, একদম মাঝারি কৃষক, তার জন্য কেমন হবে, সেই স্কিমগুলোকে আমরা রেডি করতে পারছি কিনা। তারপর যে প্রযুক্তির কথাগুলো বললাম, সেগুলো আমরা কৃষক কার্ডের মাধ্যমে কি, যদি ধরেন একজন কার্ড হোল্ডার, উনি চান যে আমি এই কার্ড ব্যবহার করে আমি একটা এআই এর সাহায্য নিব, একটা ড্রোনের সাহায্য নিব, অথবা আমি হারভেস্টার নিব, ওই প্রযুক্তিগুলিকে আমাদের রেডি আছে কিনা, আমরা ওনাকে দিতে পারবো কিনা, জি। বা সোলারের যে সুযোগ সুবিধাগুলো ওনারা নিতে পারবেন কিনা। মানে আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা যদি ঠিক থাকে, আমরা যা যা দিতে চাচ্ছি কার্ডের মাধ্যমে, সেটা ঠিক থাকলে কৃষক কার্ড খুবই ভালো অ্যাপ্রোচ। কাশফিয়া খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে আমাদের ইন্টেন্টটা ভালো। হ্যাঁ, আমরা সরকার কৃষক কার্ড নিয়ে যেই আগ্রহটা এবং যে কারণে আগ্রহটা প্রকাশ করেছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পজিটিভ। শুধুমাত্র এটা ডেলিভারি মেকানিজম কি হবে, ডিজাইন কি হবে, সেই বিষয়টা আমরা একটু দেখব। যেমন ধরেন আপনার যে কৃষি ঋণের কথা যেটা বলা হচ্ছে, যে তাদেরকে 8% হারে ঋণ দেওয়া হবে, এবং 18 মাস পর্যন্ত এটা টেনিওর থাকবে। কিন্তু 8% কৃষকের জন্য আসলে অনেক বেশি, আচ্ছা, অনেক বেশি। সেখানে কমিয়ে 4% বা 3%, 4% করাও যেতে পারে, কিন্তু এবং 18 মাসটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া যেতে পারে তার জন্য। জি। 18 মাসটাকে 24 মাস বা 34 মাস, এই বিষয়গুলি সরকারের আবার একটু পুনর্বিবেচনার দরকার আছে। আমি আশা করব যে সরকারের যারা শুনছেন এবং আপনাদের মাধ্যমে সরকারের যে যোগাযোগ, সেখানে ওনারা নিশ্চয়ই বুঝতে চেষ্টা করবেন, এই পর্যবেক্ষণ থাকবে যে কেন সুদের হারটা বেশি 8%, কেন আপনারা মনে করছেন যে কমালে কৃষকদের জন্য সহজ হবে, 8% তার জন্য কঠিন হবে, অনেক কঠিন হবে। এবং ঋণটা ফেরত দেওয়ার জন্য যে সময়কাল, সেই সময়কালটাও ব্যাপ্তি বাড়ানোর 18 মাস খুবই বিষয়টা অল্প কেন সময়, হ্যাঁ। কৃষককে সহজ করবে, কেন প্রয়োজন, এগুলো অংশীজনের সাথে আলোচনা করে সরকার এই ডিজাইনগুলো করবে। আরেকটা আপনার কৃষক কার্ডে অবশ্যই নারী কৃষকদের একটু অন্তর্ভুক্তি দরকার। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু বলি যে কৃষক কার্ডে আপনি আলোচনাটা আগের পর্বে আমরা করছিলাম শেষ দিকে, একটা হচ্ছে আপনার কৃষক আর কৃষি শ্রমিকের তো একটা পার্থক্য রয়েছে। কৃষক হচ্ছে তিনি যার জমি রয়েছে, এবং জমি না থাকলেও যার অন্তত নিজ নামে জমির লিজ ডিড রয়েছে, হ্যাঁ, তিনি হচ্ছে কৃষক। এখানে আপনি বড় কৃষক, মাঝারি কৃষক, ছোট কৃষক বলছেন। এক তো হচ্ছে নারীদের নামে, নিজেদের নামে জমি রাখে না। আরেকটা হচ্ছে বড় কৃষক, আমি কৃষক কার্ড কোন থ্রেশহোল্ডে দিব, আমার এই যে সুবিধাগুলো আমি কাকে, মানে আমার তো সবাইকে সুবিধা দেওয়া সম্ভব না, তাহলে আমি কোন পর্যায়ের কৃষককে দেব,
এই দুটো বিষয় আমার মনে হয় বিবেচনা করা ব্যাপার। আপা এখানে আরেকটা জিনিস বলি, একটা হচ্ছে নারী কৃষক আসতে পারবেন কিনা, আরেকটা হচ্ছে আমি কাদেরকে দেব। হ্যাঁ আপনার নারী কৃষক কেন আসতে পারবে না, এটা হচ্ছে আমার কোশ্চেন। কারণ যখন আমরা কৃষককে শ্রেণী ভাগ করি তখন আমরা কিন্তু বড় কৃষক, মাঝারি কৃষক, ক্ষুদ্র কৃষক, ভূমিহীন কৃষক। ভূমিহীন কৃষক কিন্তু আমাদের একটা ক্যাটাগরি আছে, যিনি লিজ ডিড নিচ্ছেন Right. তো ভূমিহীন কৃষক হ্যাঁ হতেই হ্যাঁ পারেন। উনি ভূমিহীন কৃষক। তাহলে যদি আমাদের নারী কৃষকরা যদি ভূমিহীন হয়ে থাকেন, জমি না থাকে, ওনারা ওই ক্যাটাগরিতে পড়বেন। এবং ওনারা কিন্তু একজন পুরুষ কৃষকের চেয়ে আমি আপনাকে বলেছি অনেক বেশি কাজ ওনারা, 60% কাজই মহিলারা করছেন। তাহলে ওই ভূমিহীন কৃষকের ক্যাটাগরিতেই যদি আমরা ওনাদেরকে ফেলি এবং ওনাদেরকে যদি আমরা এই কৃষক কার্ডের অন্তর্ভুক্ত করি, আমার মনে হয় এটাতে সরকারের কোনো ক্ষতি হবে না, বরং আরো লাভ হবে। কারণ ভালো কৃষক পাবেন ওনারা। সরকার যেমন ফ্যামিলি কার্ডে মেয়েদেরকে সামনে রেখে, পরিবারের নারী সদস্যকে সামনে রেখে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এটা খুবই সাধুবাদ দেবার মতো উদ্যোগ। ঠিক তেমনিভাবে কৃষক কার্ডকেও যদি পারিবারিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়, একজন নারী কৃষক যিনি নারী এবং পুরুষ উভয়, স্বামী স্ত্রী উভয় মিলেই তো কৃষিকাজটা করেন, সেরকমভাবে বিবেচনা করলে সেখানে নারী কৃষকরা অনেকভাবে এবং ফ্যামিলি কার্ডের চেয়ে আপা কৃষক কার্ডে যদি নারী কৃষকদের কৃষক কার্ড দেওয়া হয়, এটা বেশি, আমি মনে করি এটা বেশি প্রেস্টিজিয়াস হবে। কারণ তারা তো ওখানে খাটছে, তারা ওইখানে পরিশ্রমের বিনিময়ে এই কার্ডটা পাচ্ছে তাদের যোগ্যতা অনুযায়ী। নিশ্চয়ই। আপনাকে আরেকটা প্রশ্ন করবার আছে। এই যে আমরা ধান চাল সংগ্রহ করি, আমরা বিভিন্ন ফসল সংগ্রহ করি এবং এই ফসলের আমরা গুদামজাত করতে হয়, আমাদের হাতে কিছু সময়ের জন্য কিছু জিনিস আমাদেরকে সরকারিভাবেও প্রকিউর করা হয় এবং বেসরকারি অনেক উদ্যোগ আছে যে কোল্ড স্টোরেজ রয়েছে এবং অনেক গুদামঘর রয়েছে যেখানে খাদ্যশস্য জমা রাখা হয়। ধীরে ধীরে বাজারে সেগুলো আসতে থাকে। এই খাদ্যশস্যের গুদাম মানে সংরক্ষণ করবার জন্য যে সক্ষমতা, সেটা আমরা দীর্ঘদিন ধরে বলছি এটা বাড়ানো দরকার। সেই ক্ষেত্রে বাজেটে আপনি কি ধরনের প্রণোদনা দেখতে চান, কি ধরনের উদ্যোগ দেখতে চান এবং এখানে অর্থায়নের বিষয়টা কিভাবে আসতে পারে? আপা আপনাকে অনেক ধন্যবাদ। এই জিনিসটা আমরা মিস করেই যাচ্ছিলাম প্রায়। আমাদের এখন যে সক্ষমতাটা আছে এটা মাত্র 22 লক্ষ টন, 22 লক্ষ টন আমরা রাখতে পারি, কিন্তু আমাদের মিনিমাম দরকার 90 লক্ষ টন গুদাম করার জন্য। আমাদের গুদামজাতকরণের মানে ব্যবস্থা খুবই খারাপ। কোল্ড স্টোরেজটা আমাদের সরকারিভাবে মোটামুটি বন্ধই, বেশ কিছু যেগুলো চালু আছে সেগুলোতে শুধু আলু টালু কিছু রাখা হয়। কাজে আমাদের যেটা প্রস্তাবনা থাকবে যে ছোট ছোট মিনি কোল্ড স্টোরেজ, সেটা যদি জেলা পর্যায়ে না হয় উপজেলা পর্যায়ে হয়, জেলা পর্যায়ে হলে খুবই ভালো, যেখানে তারা শাক সবজি এবং এই যে এখন আমের সিজন, অনেক আম, বিশাল আম, কিন্তু এই আমগুলো কিন্তু অনেক নষ্ট হবে। আমাদের কিন্তু 40% খাবার আপা নষ্ট হয় হারভেস্টিংয়ের সময় এবং আমরা ঠিক মতো সেটাকে পরিবহন করতে পারি না। এই জায়গাগুলিতে কিন্তু কাজ করার আছে এবং যদি আমরা গুদাম, কোল্ড স্টোরেজ বা মিনি কোল্ড স্টোরেজ এগুলোতে বাজেট না রাখি, বরাদ্দ না রাখি, তখন আমাদের ধানও কিন্তু গুদামজাত করা হয় না। আমি একটা প্রশ্ন করতে চাই, এই যে ধরেন আমার রিনিউয়েবল এনার্জিতে অনেক বেশি প্রণোদনা দেয়া হচ্ছে, এমনিতে তো পল্লী বিদ্যুতের যে সঞ্চালন আমরা অনেক সময় দেখি যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমরা পাই না, যেটা কোল্ড স্টোরেজে চালানোর ক্ষেত্রে একটা বড় ধরনের প্রতিবন্ধকতা। এই সোলারের প্রাপ্যতার কারণে আপনার কি ধারণা যে আমাদের ব্যক্তি বিনিয়োগে কোল্ড স্টোরেজের সংখ্যা বাড়তে পারে? একদম একদম আপা, খুবই খুবই ভালোভাবে বাড়তে পারে। এবং যারা ব্যক্তি বিনিয়োগে কোল্ড স্টোরেজ এরকম করে দিতে চান কৃষকদের জন্য, তাদেরকে সরকার থেকে বিশেষভাবে প্রণোদনা, বিশেষভাবে উৎসাহ দেওয়া উচিত। তাতে করে হবে কি, আমাদের যে পরিমাণে উৎপাদন হয়, আমাদের শুধু ধান বলবো না, প্রত্যেকটা ফসল থেকে শুরু করে সমস্ত কিছুই, ফল, ওগুলিকে যদি আমরা কোল্ড স্টোরেজের মাধ্যমে সংরক্ষণ করতে পারি, সারা বছর ধরে আমরা ওগুলো ব্যবহার করতে পারি, তাহলে আমাদের সব কিছুতেই আসলে একটা সুন্দর ফ্লো চলে আসবে। আমাদের যে বাইরে থেকে রপ্তানি আমদানি করতে হয় সেই জিনিসটাও কমে আসবে। আচ্ছা, একটা জিনিস আমার নিজের সবসময় মনে হয় যে ধরেন আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্যের অভিজ্ঞতা এবং ভূ রাজনৈতিক অভিজ্ঞতা, তাতে আমাদের সবসময় মনে হয়েছে যে আর যাই হোক অন্তত চালটা যেন আমি আমার ঘরে উৎপাদন করতে পারি, ধানটা যেন আমার ঘরে উৎপাদন করতে পারি। তো কম্পিটিং জমির তো কম্পিটিং ব্যবহার রয়েছে না? আমি জমি প্রতি বছর কৃষিতে 1% করে হারাচ্ছি, আমার মানুষ বাড়ছে, আমার কৃষি থেকে মানুষ আবার চলেও যাচ্ছে। কিন্তু আমাদের আশেপাশে অনেকগুলো দেশ, বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলো,
আমরা দেখেছি যে অ্যাগ্রো প্রসেসিং এবং অ্যাগ্রো প্রসেসিংয়ে যে ইনফর্মালিটি, ইনফর্মাল ইকোনমি, ইনফর্মাল এমপ্লয়মেন্টের যে প্রচলন, সেখানে নারী পুরুষের ইনফর্মাল এমপ্লয়মেন্টের যে প্রচলন, সেগুলো কিন্তু সাংঘাতিকভাবে তাদের অর্থনীতিকে এগিয়ে একদম একদম। এই জায়গায় আমরা কেন পিছিয়ে আছি? এই জায়গায় আমরা পিছিয়ে আছি কেন? ওই যে আমাদের ওই স্মার্ট চিন্তাগুলো আসলে কাজ করছে না। যেইভাবে আমরা ধরেন উৎপাদনটা বাড়ানোর জন্য যেই প্রসেসগুলি করা দরকার, আমি একটু আগেই বলেছি, সেই প্রসেসগুলি আমরা আসলে ফলো করছি না। বা ধরেন যে আমাদের ওই যে জিনিসগুলো, যেমন এই যে উদাহরণস্বরূপ এখন আমের যে সিজনটা চলে যাবে, আমরা আম খেয়ে শেষ করে ফেলবো, কিন্তু আপনি যদি থাইল্যান্ডে যান, এই যে আমের ড্রাই ম্যাঙ্গো যেটা বা বিভিন্ন ড্রাই ফ্রুটস গুলো যেগুলো আমাদের আমরা কি পছন্দ করি? হ্যাঁ, আমরা কাঁঠাল থেকে শুরু করে আনারস, আম, যেটাই বলেন আপনি, যদি আমাদের যে পরিমাণে ফল হয় যদি খালি ওই প্রসেসিংয়ে যেতে পারি, টেকনোলজিটাকে ব্যবহার করতে পারি, আমরা কিন্তু একটা ছোট থাইল্যান্ড হয়ে যেতে পারি। ওই প্রসেসটা কিন্তু খুব একটা বেশি না, ওখানে খুব বেশি অর্থায়নেরও দরকার নেই। সেটা আমাদের মাছের ক্ষেত্রে সম্ভব, সেটা আমাদের অন্যান্য সবকিছুই সম্ভব। হ্যাঁ, যেমন মাছের যেমন বিভিন্ন সুরুমি করে জাপানে, না? একদম। তারপরে বিভিন্ন ধরনের মাছের বিভিন্ন প্রোডাক্ট হয়, সেগুলো নিয়ে আমরা আসলে করছি না। হ্যাঁ, এই যে এই আর কি আমাদের চিন্তা ভাবনাগুলোকে, অনেক সম্ভাবনা রয়েছে কৃষি, অনেক সম্ভাবনা রয়েছে। এই জন্য বাজেটের কৃষির খাতটাকে আরো বাড়াতে হবে, বাড়ানো। এবং কাশফিয়া, আমার কাছে আরো মনে হয় যে কৃষির অংশীজনের সাথে খুব গুরুত্বের সাথে আলোচনা করা, সেটা আমার মনে হয় যে কখনো কখনো আমরা কি একটু কি এড়িয়ে যাই, কিংবা একটু কি আমরা কম গুরুত্ব দিয়ে ফেলি। কৃষি কিন্তু আমাদের বড় ধরনের কর্মনিয়োজনের জায়গা, এবং কৃষিতে যে ভ্যালু অ্যাডিশনের সুযোগ রয়েছে সেটা কিন্তু এখনো আমরা আনট্যাপড। এবং এই ভ্যালু এডিশনটা যদি আপনি করতে পারেন তখন কৃষি আপনার যে 11% বা 13% জিডিপিতে আসছে, এটা একটু ধাপ করে বেড়ে 20-21-এ চলে যাবে। একদম কাশফিয়া, সেই সম্ভাবনার কথাটা মাথায় রেখে আমি শেষ করছি। ধন্যবাদ আপনাকে কাশফিয়া। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এই পর্বে কাশফিয়ার সাথে আলোচনাটা আমরা শেষ করলাম।